নমস্কার। খবরদার কথা নয় রাজ্যের ইতিহাস সৃষ্টিকারী কর্মচারী আন্দোলন 1975 সালের 19শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত যে ইতিহাস তৈরি করেছিলেন এই রাজ্যের কর্মচারীরা, তার সাথে অনেকেই যুক্ত ছিলেন। কর্মচারী আন্দোলনের ভেতরে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদেরই একজনের সঙ্গে আজকে কথা বলবো। আমার বাঁ দিকে বসেছেন শ্রী ভানুলাল সাহা। আপনারা চেনেন যেভাবে, সেটা আমি বলি। রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন, শিক্ষা দপ্তর সামলিয়েছেন কিছুদিন, উপাধ্যক্ষ হিসেবে কাজ করেছেন, বিধানসভার দীর্ঘদিনের সদস্য। এই হিসেবে আপনারা চেনেন, কিন্তু এই জায়গাটায় আসতে গিয়ে কোনো হেলিকপ্টার ব্যবহার করেননি, হুট করে ওপর থেকে এসে পড়ে গিয়েছেন, ঘটনাটা তা না। এই কর্মচারী আন্দোলন বা তারও আগে ছাত্র আন্দোলন থেকে ধীরে 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 উঠে এসেছেন। আর সেই ঐতিহাসিক কর্মচারী আন্দোলনের একদম কাছ থেকে দেখা লড়াকু নেতা হিসেবে তখনই পরিচিতি লাভ করেছিলেন। আজকে শুনব সেই আজকের দিনে দাঁড়িয়ে এই 50 বৎসর অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরেও জনমানসে যেন একটা তরতাজা ভাব রয়েছে ওই কর্মচারী আন্দোলনের। আমরা খবরদার কথা নয়ের কাছ থেকে তার কাছে অনুরোধ রেখেছিলাম কিছু সময় দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞতা জানাই, তিনি এই ব্যস্ততার মাঝেও আমাদের একটুখানি সময় দিয়েছেন। কারণ আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আপনি সময় দিয়েছেন। আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে আপনাকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। কারণ আজকে সরাসরি প্রশ্নটাই চলে যাই যে রাজ্য কর্মচারীদের ঐতিহাসিক লাগাতার যে ধর্মঘট আজকে 50 বর্ষ পূর্ণ হয়ে গেল, এবং আজ আপনাকে দেখে আপনার কি মনে হচ্ছে যে এই ধর্মঘট রাজ্যে গণতান্ত্রিক আবহাওয়া তৈরির প্রথম সফল পদক্ষেপ হিসেবে চিহ্নিত কি করবেন? আমি তখন চাকরি করতাম, আমি একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী একদম। এবং যেই এলাকায় আমি চাকরি করতাম একেবারে গ্রামাঞ্চল, সাবরুমের শ্রীনগর, সেখানে সব মিলিয়ে সেই এলাকাতে 100 কর্মচারীও ছিল না, শিক্ষক কর্মচারী। তো সেখানে নেতৃত্ব আমি দিয়েছি। প্রেক্ষাপট হলো যে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীদের আন্দোলন বা অন্যান্য অংশের যে আন্দোলন, কংগ্রেস মা বাপ স্বাধীনতার পর থেকে একটা কথা ছিল, আমাদের রাজ্যে কথা ছিল বাঙালি পার্টি কংগ্রেস, ট্রাইবেল হলো কমিউনিস্ট পার্টি। এরকম একটা বিভাজন, রাজনৈতিক বিভাজন 60-এর দশকে এটা ছিল, এবং এটাকে করে কংগ্রেস তার বারবার ক্ষমতা আসে। কিন্তু ছিন্নমূল উদ্বাস্তুরা সঠিক পুনর্বাসন পায়নি। এখানকার ভূমিপুত্ররা তারা তাদের 4 দফা যে দাবি, ভাষার দাবি বা তাদের জমি ফেরত পাওয়ার দাবি, তাদের উন্নতি, তাদের সংস্কৃতিকে রক্ষা করার যে দাবি, এই দাবিতে রাজতন্ত্রের বিরুদ্ধে 45 সালে জনশিক্ষা সমিতি, 48-এ গণমুক্তি পরিষদ হয়ে এই আন্দোলনের একটা ধারা ছিল। এই ধারা সমতলের বাঙালি অংশের মানুষ, বিশেষ করে উদ্বাস্তুরা, যে আমরাও তো দেশভাগের ফলে আমরা কি পেলাম, আমাদের সঠিক পুনর্বাসন হলো না, পাঞ্জাবে তার জন্য যেই পুনর্বাসন ব্যবস্থা হয়েছে আমাদের হলো না, তাদের মধ্যে খুব ছিল। ওই লাল ঝান্ডার আন্দোলন দেখে দেখে তারাও 60-এর দশকে অনশন ইত্যাদি এই ধরনের কর্মসূচি করেছে। ছাত্ররা 60-এর দশকে এটা প্রচণ্ড লড়াই করেছে। এটা জাতীয় প্রেক্ষাপট ছিল, এটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া মানুষের মধ্যে ছিল, যা বলেছে তা করেনি। এখানেও যারা ছিল তারা করেনি। ফলে শিক্ষক কর্মচারীরা তাদের যে ন্যায্য প্রশ্ন, এগুলো না পেতে পেতে তারা একটু আন্দোলনমুখী হল। কল্যাণপুরের ঠিক ছাত্রের উপর যে অন্যায়, তার সমর্থনে যখন শিক্ষক দাঁড়ালো, তখন শিক্ষকও আক্রমণের কারণ হয়ে গেল। এবং আক্রমণ কোথায়, তাদের পুলিশ দিয়ে অ্যারেস্ট করার মতো চলে গেল। তাদের আত্মগোপনে যেতে হলো। উপজাতি এলাকার অভিভাবকরা তাদের
দিল যে পুলিশের যাতে অ্যারেস্ট না হয়। সেই আন্দোলন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষের নজর কাড়া একটা আন্দোলন হয়েছিল, কল্যাণপুরের আন্দোলন। এই দিয়ে শুরু। তারপরে 9 এপ্রিল একদিন প্রতীক ধর্মঘট, সেই সময়ও সরকারের যে রোষানলে পড়েছিল, তখনও আমার মনে আছে আমি তখন বিএড কলেজে, হ্যাঁ, বিএড কলেজের বিদ্যার্থী পরিষদের আমি সম্পাদক। আচ্ছা, 1 মাস ধরে এই শহরের বিভিন্ন স্কুলে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রচার করার জন্য, লিফলেট দিয়ে কোন কোন দাবি থেকে কী লড়াই হবে। ধীরেন্দ্র চক্রবর্তী একজন প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন, আমার সঙ্গে যেতেন। এখানে অনেকে ভয়ে কয়েকটা স্কুল, শৈলের সোম রানীবাজারে এখানে এই ফেরপুর, সেই স্কুলে যেতেই সাহস পায় না আমাদের টিজিটিএন নেতারাও। আমরা গেলাম, অভিজ্ঞতা হলো। তো তখন 8 তারিখে যখন ফ্ল্যাগ মার্চ হলো, তখন আর্মি আগরতলা শহরে, হ্যাঁ, 9 এপ্রিলের আগে, লেখায় লিখেছিলেন 9 এপ্রিলের আগে এটা যখন করলো, তখন আমাদের সমন্বয় কমিটির সেন্টার থেকে জানানো হলো আমাদের দুজনকে, কারোর সঙ্গে কথা না বলে তুমি তো বিয়ের ট্রেনে আছো, রাতে অন্য জায়গায় ঘুমাও, কারণ রাতে তুলে নিতে পারে। এবং ঘটনা তাই, আমি অন্য জায়গায় চলে গেলাম, হোস্টেলে গিয়ে আমাকে খোঁজা হয়েছে। আচ্ছা, তোর হোস্টেল ছিল, হোস্টেলে গিয়ে খোঁজা হয়েছে। তো এটা ছিল একটা রিহার্সাল। এই রিহার্সালটা আমরা সফলভাবে উত্তীর্ণ হলাম। তাতে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, সাসপেনশন, বদলি, ছাঁটাই তখন হয় নাই। তবে ছাঁটাইয়ের ছিল, কিন্তু এই 60-এর দশকেও ফরেস্টে কাজ করতো মণিময় দেববর্মা। ওনাকে কমিউনিটিদের সঙ্গে যোগসূত্র আছে ধরে রুল ফাইভে চাকরি গেল। রুল ফাইভে একটা চাকরি খাওয়ার একটা ধারা ছিল। তো এরপরে এগুলোর পরেও লড়াই হলো। সেই লড়াইয়ে পরে লাগাতার ধর্মঘটের প্রশ্নটা আসলো কখন, যখন পে কমিশন গঠন করলো 74-এ। পরে যে প্রস্তুতি চলছে তাতে দেখা গেলো যে ডাউনওয়ার্ড পে স্কেল আসছে। তখনই মানুষের কমিটিদের মধ্যে একটা গেল যে না, এটা বাধা দিতে হবে। এটা করতে গিয়ে 1975 সনে এই ধনঞ্জয় ত্রিপুরা ভাষা শহীদ হলেন 3রা মার্চ। তার আগে বিশাল করে মুখ্য মানুষ খাদ্য চাইতে গিয়ে সেখানে আক্রান্ত হলেন। বিভৎস বলে এটা, বিভৎস মানে উপজাতি মায়েদের কাপড় চোপড় খুলে দিয়েছিল। বাঙালি কংগ্রেসের ঘরে মহিলারাই যখন নারীদের এই ইয়ে হয়েছে, তখন তারা কাপড় নিয়ে বেরিয়ে এসে হলো বাড়িতে ঢুকে তাতে কাপড় তো এগুলো তখন তারা ক্ষমতা দেখিয়েছে, তার বিরুদ্ধে এই জায়গাতে আসলো। 6 ফেব্রুয়ারি কমিটি গঠন হলো, যে ছাত্র যুবক তারা, কর্মচারীর ঘরের স্ত্রী নারী সমিতি, কর্মচারী ঘরের ছাত্র এসএফআই, কর্মচারী ঘরের যুবক ডিওএফআই, এই শক্তিটা এটা প্ল্যাটফর্ম, গ্রেটার প্ল্যাটফর্ম 6 ফেব্রুয়ারি কমিটি। এটা হলো সমন্বয় কমিটি গঠিত হয়েছে 68-তে কল্যাণপুরের পরেই। আর তারপরে অন্য অংশের মানুষকে সঙ্গে নিতে গেলে কীভাবে নেওয়া, এটা প্ল্যাটফর্ম, একটা কমিটি, এটা করা হলো। তো আন্দোলনের সময় আমি শ্রীনগরে ছিলাম। তো 19 তারিখে লড়াই শুরু হলো, তার আগে 18 তারিখ রাত্রিবেলা কিছু কর্মচারীকে ঢুকানো হলো অফিস চালু আছে দেখানোর জন্য, তারা ডাবল ইনক্রিমেন্ট পাবে, এই সুবাদে তারা গেলে লোক দেখানো হয়েছে, এবং তারা কিছু ঢুকেছিল, সংখ্যাটা বেশি না, কিছু লোক নিয়ে গিয়েছিল। জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন এটিটিএ বীরবল্লভ শাহ, উনি 19 তারিখ কিন্তু ধর্মঘটে যান নাই, কিন্তু 3 দিন পর 21-22 তারিখ এটিটিও ধর্মঘটে গেল। তাতে শক্তি বাড়ল। যাও কিছু শিক্ষক স্কুলে যাচ্ছিল তারাও যাওয়া বন্ধ করলো, একটা টোটাল স্ট্রাইক। 25 তারিখে 6 ফেব্রুয়ারি কমিটির ডাকে ধর্মঘট হলো। ওই ধর্মঘটে সাবরুমে যুবকর্মী নৃপেন্দ্র দেবনাথ, তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। আমি সাধারণ মানুষ না, মানুষ কংগ্রেসের লোক। হ্যাঁ, কেন বন্ধ সাকসেসফুল হয়েছে ছোটখিল বাজারে, তাই তার উপর সেই হলো তার তাকে পিটিয়ে মারল। অর্থাৎ
দলীয়ভাবে এবং প্রশাসন দিয়ে আক্রমণটা প্রচণ্ড করেছে, তাকে ডিফাই করে এই ধর্মঘট সাকসেস হয়েছে। এই ধর্মঘট যখন দেখা গেল যে এরকম সাকসেস হয়েছে, তখন শাসক দলের মধ্যেই একটা প্রশ্ন উঠল, এইভাবে প্রশাসনকে অচল করে মার্চ মাসে অর্থনৈতিক কাজকর্ম বন্ধ। মার্চ মাসটা এটা এখনও ফিনান্সিয়াল ইয়ারের শেষ মাস, মেজর ট্রানজ্যাকশন হয়। তাই তখন সেইখানকার মেজরিটি এমএলএ, মানে 41-এর মধ্যে 22 জন, তারা আমাদের কাছে মেসেজ পাঠালো যে আপনারা ধর্মঘট প্রত্যাহার করেন 25 তারিখের পরে, প্রত্যাহার করে প্রশাসনকে সচল করেন। তখন কি 19 জন বামপন্থী এমএলএও ছিলেন? হ্যাঁ, বামপন্থীরা তো ছিলেন, তারা তো বিভিন্নভাবে জেল টেল ইত্যাদির মধ্যে তো কিছু কিছু অ্যারেস্ট হয়ে গেছে। আমি সেদিকটা আনছি না, আমি শাসক দলের যে শাসক দলের 22, তো এই 22 জনের প্রতিনিধি হিসেবে কথা বললেন যে আপনারা ধর্মঘট প্রত্যাহার করেন, তাহলে আমরা মুখ্যমন্ত্রীকে যাতে আর কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয় তার জন্য বলবো, এবং আপনাদের দাবি দেওয়া নিয়ে একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করা, যেটা আমরা ধর্মঘটের নোটিশ 15 দিন আগে দিতে হয়। এই নোটিশ দেওয়ার পরে প্রশাসন থেকে সাধারণভাবে একটা কথাবার্তা বলে। এখনও দেখবেন এই যে ব্যাংক কর্মচারীরা 2 দিনের ধর্মঘট করবে বলেছিল, তারা প্রত্যাহার কেন করলো, সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তোমাদের কী ব্যাপার, তোমরা ধর্মঘট বন্ধ রাখো। এটা প্রশাসনের একটা, কিন্তু এখানে তা করলো না, একদমই যে আমরা দেখে নেব। তো যাই হোক, শেষ পর্যন্ত 1 এপ্রিল অফিসে সবাই অফিস স্কুলে জয়েন করলো, এবং একটা আলাপ আলোচনা চলছিল, কিন্তু সুকুমার সেন তো কোনো অবস্থাতে রাজি হয় না। কিন্তু তার গদি হারানোর ভয়, এই কারণে সে কিছুটা চুপ করেছে। এই যে অবস্থানটা ছিল, অর্থাৎ কংগ্রেসের সেই সুকুমার সেনের শাসনে যারাই বিভিন্নভাবে আক্রান্ত, ব্যবসায়ী থেকে আরম্ভ করে সকলে দেখলো যে আমরা তো পারি না, কর্মচারীরা যখন নেমেছে আমরা সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করি। এবং এটা এমন অবস্থা হলো যে বিদেশি প্রচার মাধ্যমে ত্রিপুরায় শিক্ষক কর্মচারী আন্দোলন রাজ্যে একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এরকমভাবে তারা এটা ব্যাখ্যা করেছে। এটা ছিল তখন অল্প বেতনের শিক্ষক কর্মচারী, দরিদ্র শিক্ষক কর্মচারী, যে তারা একটা দেখেছিল যে ডু অর ডাই, একটা কিছু আমাদের করতে হবে, এই মানসিকতা নিয়ে লড়েছিল। আর রাজ্যের মানুষ বলছিল যে তারা যখন সংগ্রাম করার সাহস পেয়েছে, আমরা তাদের পেছনে আছি। কারণ তখন একটা স্লোগান হতো, শিক্ষক কর্মচারী তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। ওই অন্য অংশের মানুষ, মানে ওই যে স্লোগানটা এরকম আছে, শিক্ষক কর্মচারী তুমি এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। তাহলে এই যে বাস্তব অবস্থান, এই অবস্থান থেকে ওই ধর্মঘট হয়েছিল, এটা ঐতিহাসিক। আজকে 50 বছর পেরুলো, আপনার কেমন লাগছে এটা, মানে ভাবতে? এই 50 বছর আমার কাছে তো, মানে আমার তো এখন পরিষ্কার মনে হয়, আমার যখন এটা মনে হয় শ্রীনগরে আমি যেখানে থাকতাম, আমি একটা বাড়ির বাইরের দিকে একটা ঘরে থাকতাম রাস্তার পাশে, আমার এই ভাড়া ঘরের মধ্যে ধর্মঘটের 3য় দিন, তারপরে 4th দিনে, এটা 4th দিন, এটা লিখে লিখে লাগাতাম, আমি নিজেই লাগাতাম। এবং সেখানে কংগ্রেসীরা যে আমাকে বলপূর্বক স্কুলে নিয়ে যাবে, রাত্রে মিটিং হয়েছে, ভোর রাত্রে ওই বাড়ির আমার ছাত্র এসে বলেছে, স্যার বাড়িতে থাকবেন না, আপনাকে ধরে নিয়ে যাবে, মানে ধর্মঘট ভাঙবে। আর আমি যদি ধর্মঘট ভাঙি তাইলে বাকি যে কর্মচারী আছে তারাও জয়েন করবে। সেই সময় আমরা ছাত্রদেরকে বলেছিলাম, তোমাদের পড়াশোনার যে ক্ষতি হবে, আমরা যে কদিন ধর্মঘট করব, ভ্যাকেশনের সময় এই কদিনে আমরা তোমাদের স্কুলে আবার পড়িয়ে দেব। এই ছাত্ররা আমাদের সঙ্গে জয়েন ছিল, তোমার একটা মিছিল হলো, মিছিলটা যখন হলো ছাত্ররা আমাদের সঙ্গে আছে। বাজারে যখন আসলাম দেখলাম ছাত্ররা পাশ করেছে, কারণ মহাজনদের ছেলেমেয়েরা তো, তারা বাবার সামনে দিয়ে যেতে সাহস করে না, তারা জমি দিয়ে অন্যদিকে গিয়ে বাজারটা পার হওয়ার পর আবার এসে যোগ দিয়েছে। তাইলে আমরা ধর্মঘটের কর্মচারী 25-30 জন, আর ছাত্রছাত্রী 60-70 জন, মানে 100 লোকের মিছিল। সিনেমার মতো জায়গাতে এটা 100 লোকের মিছিল, মানে সেই মারাত্মক ব্যাপার। ওই ছাত্ররা ছিল, কারণ তারা আমাদের ইয়ে ছিল, কারণ আমরা বিশেষ করে শিক্ষকদের ভূমিকা গ্রামে মারাত্মক ছিল, শিক্ষকদের ভূমিকাটা, কারণ শিক্ষকের সংখ্যা বেশি ছিল। আমি নিজে শিক্ষকতা করতাম, সেই সুবাদে সেটা হয়েছে। তো এটা তো আমার কাছে মানে এটা আসলেই সেই সময়টা মনে পড়ে, একদম সেই সময়টা মনে পড়ে।
তো এই হলো মোটামুটিভাবে যে রাজনৈতিকভাবে শাসক দল দুর্বল হয়েছিল ওই টাইমে। তাহলে বলুন, একটা বিষয় স্বাভাবিক প্রশ্ন যেটা আসে আর কি, এই যে লাগাতার ধর্মঘটের এই ঐতিহাসিক সাফল্য, এই সাফল্যটা কি এটা কি শুধু এসেছে সরকারের যে সিদ্ধান্তহীনতার ফল হিসেবে দেখবেন, না কর্মচারী সংগঠন, কর্মচারী সমন্বয় কমিটির একটা দুর্দান্ত সাংগঠনিক শক্তি এটাকে সাফল্যের কারণ হিসেবে দেখবেন, নাকি আরও অন্যান্য কারণও ছিল এটার পেছনে? না, সংগঠনের শক্তি তো নিশ্চয়ই। এত বড় একটা ধর্মঘট যেখানে করে সংগঠন 9th এপ্রিল আমরা রিহার্সাল দিয়ে বুঝেছিলাম যে আমরা পারবো, একদিন না আমরা লাগাতার ধর্মঘটের দিকে যেতে পারবো। আর শাসক দলের এই যে জনবিরোধী যে তার চরিত্র এবং তার যে অত্যাচারী যে প্রশাসনিক ব্যবস্থা চালু রেখেছিল, এতে শিক্ষক কর্মচারী ছাড়া অন্যান্য অংশের মানুষ, একেবারে ব্যবসায়ী থেকে আরম্ভ করে শ্রমিক থেকে আরম্ভ করে ছাত্র যুব সকলের মধ্যে একটা প্রতিষ্ঠান বিরোধী মানসিকতা তৈরি হয়েছিল। এবং তারা দেখেছিল যে সংগঠিত শিক্ষক কর্মচারীর পেছনে থেকেই ওকে একটা জবাব দিতে হয়, সরকারের একটা জবাব দিতে হয়। এবং এইটার ফলে পার্মানেন্ট রাজনৈতিক ডিভিশন সেখানে হয়েছে। তবে তার থেকে প্রায় 3 মাসের মধ্যে জরুরি অবস্থা জারি হয়েছে। সেখানে আবার আরেক ব্যাপার, ইন্দিরা গান্ধী নির্বাচনে হারলো, আর নির্বাচনের মামলায় হারার পরে তার পদত্যাগ করার কথা, অন্য কাউকে প্রধানমন্ত্রী করার কথা না, থাকতেই হবে। থাকতে গেলে কি করতে হবে? সংবিধানকে অপব্যবহার করতে হবে। তাই সেখানে জরুরি অবস্থা জারি করে দিল। জরুরি অবস্থা জারি করার সঙ্গে সঙ্গে সুকুমার সেনগুপ্ত পেয়ে গেল হাতিয়ার। তখন সে মিসাতে অ্যারেস্ট করলো, তারপর 311(2) গ ধারায় সামারিলি চাকরিচ্যুত করলো 30 জনের মতো। এই আক্রমণের মুখে দাঁড়িয়ে সংগঠন মিছিল করার সুযোগ নাই, জরুরি অবস্থায় গণতন্ত্র নাই, পত্রিকায় লিখতে পারবে না, পত্রিকারও গণতন্ত্র নাই, সেন্সার চলছিল। তো সেই সময়ে আমরা দেখলাম যারা ছাঁটাই হলো তাদের পরিবার খাবে, তাইলে তাদেরকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব, যারা আমরা ছাঁটাই হই নাই। তখনই সিদ্ধান্ত হলো যে ভিক্টিমাইজেশন ফান্ড কালেকশন করা। তখনকার কর্মচারীদের বেতন কত? গ্রুপ ডি কর্মচারী 100 আর পোস্ট গ্রাজুয়েট টিচার 450 450। তো ঠিক করা হলো যে গ্রুপ ডি কর্মচারী 5 টাকা দেবে প্রতি মাসে, গ্রুপ সি কর্মচারী 10 টাকা দেবে, আর পোস্ট গ্রাজুয়েট টিচার বা তার সমতুল ওই র্যাঙ্কের যারা কর্মচারী আছে তারা 15 টাকা দেবে। এ দিয়ে আমরা যে টাকা তুলেছিলাম সেটা কর্মচারীদের যারা ছাঁটাই হয়েছে তাদের পরিবার বুঝে কোথাও 60%, কোথাও 40%, কাউকে 50%, এই করে আমরা এই কালেকশান এই যে গোপনে, এটা তো প্রকাশ্যে কালেকশন করা যায় না, গোপনে এটা কালেকশন করে আমরা তাদের বাঁচিয়ে দিয়েছি। তো জরুরি অবস্থার শেষে যখন ভোট হলো, গণতন্ত্র নিধন করার জন্য এশিয়ার মুক্তি সূর্য, ইন্দিরা গান্ধী সহ তারা পরাস্ত হলেন, সরকার পাল্টালো, এখানেও সরকার ভেঙে গেল। এখানে সরকার ভাঙার সঙ্গে সঙ্গে প্রথম কোয়ালিশন সরকার হলো, যেখানে বিরোধী কমিউনিস্টরাও সরকারে গেল সিএপির নেতৃত্বে। তখনই সিদ্ধান্ত হলো এই তাদের চাকরিতে ফিরে নিতে হবে এবং ওই দিন থেকে এই পর্যন্ত তাদের বকেয়া বেতন দিয়ে দেওয়া। এবং সেটা দেওয়া হলো। দেওয়ার পরে এই টাকা যে যত টাকা নিয়েছিল, যাতে দিয়েছিল, এই সব টাকা এসে জমা দিল সমিতির অফিসে। এবং আজকে মহিম স্মরণে এই যে দিগ্বিজয় ভবনের যে বিল্ডিংটা দেখছি, ওই যে টাকাগুলো ভিক্টিম ফান্ডের টাকাগুলো যেগুলো তারা ফেরত দিয়েছিল, ওই টাকা দিয়ে ওইখানে এই কাজ শুরু হয়। এরপরে আরও টাকা লেগেছে, কিন্তু ওইখানে সমন্বয় কমিটির আলাদা অফিস। এর আগে সমন্বয় কমিটির অফিস ওই জুয়েলারি হাউসের উপরে ডিজিটিএ এখানে ছিল না, কামানচুমানি এখানে এর উপরে ছিল। তো ওই একটা পরবর্তী সময় এই আক্রমণের পরে
জাতীয় স্তরের আক্রমণের পরে আবার গণতন্ত্র যখন ফিরে আসলো, ওই একটা জায়গার মধ্যে সেখানে যাওয়া হলো। তারপর পাহাড়ে গণমুক্তি পরিষদের প্রাধান্য, এখানে শিক্ষক কর্মচারী মধ্যবিত্ত যেটা কংগ্রেসের বেশ ছিল একটা সময়, এইসব মিলিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের আন্দোলন, গণমুক্তি পরিষদের 4 দফা দাবির আন্দোলন, আর শিক্ষক কর্মচারীদের এই সুদৃঢ় সংগঠন, তার আন্দোলনের উপর দাঁড়িয়ে এর যোগফল হলো প্রথম বামফ্রন্ট সরকার। তাহলে একটা স্তর সেখানে পার হয়ে এসেছে। বামফ্রন্ট সরকার আসার পরে সমন্বয় কমিটি তার কাজ হয়ে গেছে, তখন সরকারের কাজকর্ম মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের ভিতরে থেকে কাজ করা। আগে ছিল রাস্তায় থেকে কাজটা করা, লড়াই, লাগাতার ধর্মঘট তো শেষ অস্ত্র। কিন্তু পরে আমরা গেছি এইখানে। বামফ্রন্ট সরকার প্রথম 10 বছর, তারপর কংগ্রেসের সরকার আসলো, সেখানেও কর্মচারীদের উপরে বদলি টদলি সাসপেন্ড এগুলো হয়েছে। তারপর আসলো তৃতীয় বামফ্রন্ট সরকার 25 বছর, এখন তারা আছে। এখন এদের সময় তো কংগ্রেসের ওই সময়টা তো তবু সামান্য গণতন্ত্র কিছু ছিল, এখন তো গণতন্ত্র নাই। মানে কি অবস্থা, পত্রিকার লোক সত্য ঘটনা লেখে বলে মারধর করছে, প্রায় 50 বা 51 জন সাংবাদিক মার খেয়েছে এই পর্যন্ত। কিন্তু তারা বলছে সব পুস্তিকা। আজকের প্রজন্মের কর্মচারীরা, তাদের কাছে এই বিষয়টা নিয়ে যাওয়া দরকার। ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা এটা পরিস্থিতিকে ব্যবহার করে একটা সুদৃঢ় সংগঠন থাকাতে আঘাত করতে পেরেছিল। আজকেও পরিস্থিতি আছে, কিন্তু সেই সংগঠন আজকে নাই, না থাকাতে আঘাত করার ক্ষমতা। এই জায়গাটাতে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে প্রায় রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করেই ওই সময় ধর্মঘটের সাফল্য। এই প্রেক্ষাপটে, এই সাফল্যের প্রেক্ষাপটে আজকের দিনে এই আলোচনাটা কতটা প্রাসঙ্গিক, যে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ মানে কর্মচারীদের আন্দোলন প্রয়োজন, এটা কতটা প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক সবটাই, কারণ এখনও তো তাদের যা যা প্রতিশ্রুতি ছিল বা যা তারা ন্যায্য পাবে সেগুলো পাচ্ছে না। তো ডিএ সমতা হলো না। বামফ্রন্ট সরকারের আমলে 17 সালে 2.25 দেওয়ার পরে আর ডিএ দিতে পারেনি, 1-2 কিস্তি, 5% বাকি ছিল। আজকে 23%, 3% দিল, আবার ওইখানে 2% আসলো, 22%। এর বিরুদ্ধে কোনো মিছিল করার মতো সাহস পাচ্ছে না, কথা বলছে না। তাইলে এটা জানা দরকার যে তুমি যতই গীতার বাণী যে কাজ করে যাও, ফলের আশা করবে না, এটা তো চলে না। এটা দীর্ঘদিন মানে একটা বন্ধু সরকার থাকার একটা স্লোগান যে ছিল, এটা কি বন্ধু সরকার স্লোগানের একটা মানে না ফোন বলে মনে করছেন এই এখন করতে পারছি না কেন? বন্ধু সরকার বলতে স্লোগানটা তো এমনি না, মানুষ তৈরি করেছে। হ্যাঁ, মানুষ বলেছিল যে, যেমন প্রথম বামফ্রন্টের আগে যখন ভোট হলো, দ্বিতীয় কোয়ালিশন শেষ হয়ে যাওয়ার পরে, তখন বিশেষ করে সিপিআইএম পার্টি থেকে বলা হতো আমরা সরকারে আসলে 5 কানি পর্যন্ত জমির খাজনা লাগবে না, স্কুলে পড়াশোনা করতে কোনো বেতন লাগবে না। তখন সন্দেহের দৃষ্টিতে মানুষ দেখত। কংগ্রেসের এক নেতা তো আমার আত্মীয় বললো যে, আরে জমির কর না আদায় করলে তহসিলদারের বেতন কি করে হবে? স্কুলে যদি ছাত্রদের কাছ থেকে পয়সা না নেওয়া, মাস্টারের বেতন কি করে হবে? কিন্তু বামফ্রন্ট সরকার আসার পরে দেখা গেল স্কুলে ছাত্রদের বেতন দেওয়া বন্ধ হলো, স্কুলে শিক্ষক বাড়তে শুরু করলো, 5 কানি বিন্দু খাজনা দিতে হয় না, একজন তহসিলদারের জায়গায় এডিশনাল তহসিলদার আসলো। তখন মানুষ বুঝলো যে এগুলোর সঙ্গে কখনোই ওদের বেতনের মিল ছিল না, এগুলো তারাও ইচ্ছা করে নাই পারত। তাইলে সেই কৃষক, সেই ছাত্রই স্লোগান তুলল বামফ্রন্ট সরকার বন্ধু সরকার। এটা কোনো রাজনৈতিক দল তৈরি করে দেয় নাই, মানুষই এটা দিয়েছে।
এখন কেন আন্দোলনমুখী হওয়া যাচ্ছে না সেইভাবে, এই এত আক্রমণ থাকা সত্ত্বেও আপনার কি ধারণা, আপনার অভিজ্ঞতা? এখন একটা নয়া ফেসিবাদী কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, ফেসিবাদীরা বলছে কি যে নিয়ম রক্ষার ভোট করবে কিন্তু সকলকে ভোট দিতে দেবে। ফেসিস্ট হলে বড় করতো কি, রাজনৈতিক বিরোধী দলটাও সব বন্ধ করে দিত, ভোট টোটের বেলায় নাই। কিন্তু এরা তো ভোট করছে, তথাকথিত মৌখিক গণতন্ত্র আছে, কিন্তু ভোট দিতে গেলে সলিল দেব বর্মনকে 85 বছরের বৃদ্ধকেও রাস্তায় আটকায়। আগরতলা শহর প্রত্যক্ষ করেছে। ঠিক বলছে যে কি 80 বছরের উপর হয়েছে, ভোট দিতে আমাদের কি দরকার, বাড়ি থেকে ভোট নেওয়া হয়েছে সেখানে ভোট দিলেন না কেন? মানে আইসা অপরাধ করছে। তাহলে এই যে অবস্থান, এই অবস্থানে গণতন্ত্র নাই বলে মানুষ ভয় পায়, লড়াই করার ইচ্ছা থাকলেও ভয় পায়। এটা মিছিল করতে সাহস করে না, তাকে বদলি করে দেবে, রাষ্ট্রবাদীরা তার বাড়িতে ঢিলঢুল মারবে বা ভাঙচুর করবে, এটা তাদের অভ্যাস। এর জন্য এটা করছে না। তবে এইভাবে করতে করতে দেয়ালে পিঠ ঠেকেছে, একদিন না একদিন তাকে এগোতে হবেই। মানে সর্বশেষ এই ব্যবস্থা চিরস্থায়ী হয় না। সর্বশেষ প্রশ্ন একটু ব্যক্তিগত হবে, সর্বশেষ প্রশ্ন সেটা, এই কর্মচারী আন্দোলন থেকে বা ছাত্র আন্দোলন থেকে উঠে আসে কর্মচারী আন্দোলনের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আপনি ছিলেন, যে ঐতিহাসিক যে ধর্মঘট, সেই ধর্মঘটে আপনি প্রত্যক্ষভাবে ভূমিকা গ্রহণ করলেন। করার পরে আস্তে 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 আপনি সংসদীয় গণতন্ত্রে চলে এলেন, সংসদীয় ব্যবস্থায় চলে এলেন, রাজ্যের মন্ত্রী হলেন। এই অভিজ্ঞতাগুলি কি আপনার কাজে লেগেছিল? না, সেটা তো মনেই থাকতো যে প্রথমত ত্যাগের মধ্যে দিয়েই মানুষ শক্তিশালী হয়। এই যে ভিক্টিমাইজেশন ফান্ড দিতে গিয়ে আমার মনে আছে, আমি সিগারেট খেতাম, বিড়ি ধরলাম। আমার এখানে একজন পিজি স্যার ছিল, উনি দেখলেন যে কোনোভাবেই তার করা যায় না। সে অসুস্থ হওয়ার পরে 1/2 লিটার করে দুধ খেত, আতাসের দুধ। সে বলল 15 টাকা দিতে গেলে তো আমাকে 1 পোয়া দুধ খেতে হবে, দুধ না খেয়েও পায়নি তার অসুস্থ শরীর। তাহলে এই যে ত্যাগ করা, ত্যাগের মধ্য দিয়ে একটা শানিত চেতনা বোধ আসে এবং স্যাক্রিফাইস করে একটা মানসিকতা থাকে। আমার সংসদীয় জীবনে আসাটাও যদি ধরি, আমি প্রথম দত্তকে মার্ডার করে ফেলব, তারপর সেখানে উপনির্বাচন হবে। চাকরি ছেড়ে এলেন তো? চাকরি ছাড়তে হলো, যেহেতু সরকারি চাকরি করা অবশ্যই আসা যায় না। এই যে ছাড়তে পারলাম, তার পেছনে কী কারণ? শহীদ বেদির সামনে স্লোগান দিচ্ছি, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। তোমার আদর্শ রক্ষা করতে গিয়ে আমি নিজেও মরতে রাজি আছি। তো মরতে যাওয়ার চাইতে চাকরি ছাড়া তো তেমন কিছু নয়। আর ভোগের যেহেতু লিপ্সা নাই, তাইলে চলাফেরা করতে খুব বেশি টাকা লাগে না। এটা অত্যন্ত কার্যকরী হয়েছিল আপনার সেই আন্দোলন। অনেকক্ষণ কথা বললাম। এই 50 বছরের ইতিহাস 8 ঘন্টায় শেষ হয় না, 20 মিনিটে শেষ হয় না। এটা দীর্ঘ সময়ের কথা। এটা লেখা থাকুক। আমরা চাইছি এটা এমন একটি আর্কাইভে চলে আসুক। সেই জন্য অনেকের সঙ্গে কথা বলছি, তার ভেতরে ভানুলাল শাহ একজন। এবং আশ্চর্যজনক হলো এটা সত্যিই যে সরকারি চাকরি ছেড়ে এসে মানুষের কাজ করার জন্য তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং বলতে দ্বিধা নেই, এ রাজ্যের একজন সফল মন্ত্রী হিসেবেও আমরা তাকে নিশ্চিতভাবেই স্বীকৃতি দিতে পারি। আমাদের স্বীকৃতি দেওয়ার ব্যাপার না, রাজ্যের মানুষ স্বীকৃতি দিয়েছেন। আর অনেক কথা বলার ছিল, সময়ের অভাবে সেটা করা গেল না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। একই সাথে খবরদার কথানয়ের পক্ষ থেকে শ্রী ভানুলাল শাহর কাছে কৃতজ্ঞতাও জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।